আপনারা জানেন আমার 4 সহকর্মী গত সপ্তাহেই অযোধ্যায় পৌঁছে গেছে। সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। 22 তারিখের প্রস্তুতি কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের কাছে খোঁজ খবর নেব। জমির দাম আকাশ ছুঁয়েছে রকেটের গতিতে, ইনভেস্টাররা ঝাঁপিয়ে পড়ছেন, সেসবেও আসবো। কিন্তু তার আগে, সবার আগে, যে আজকে রামলালার মূর্তি উন্মোচিত হলো, তার মুখের ছবি আমাদের সামনে এলো। মাইসোরের শিল্পী অরুণ যোগীরাজ তিনি তৈরি করেছেন। তার সঙ্গে রাম মন্দিরের যে প্রধান দরজা, সেখানে 2400 কিলোর ঘণ্টা বসবে এবং প্রধান পুরোহিতের হাতে 56 ভোগ তুলে দেওয়া হয় আজ। দেখুন প্রথম প্রতিবেদন। রাম এখানে রাজা নন, ঘরের ছেলে। আদরের নাম রামলালা। সেই রামলালার মূর্তি বসেছে অযোধ্যায়, আর কদিন পরেই প্রাণ প্রতিষ্ঠা। শুক্রবার সামনে এলো রামলালার এই মূর্তি। এদিনই 21 বৈদিক বিধি মেনে উন্মোচন করা হয় রামলালা মূর্তির মুখ। এই অনুষ্ঠানের নাম দেয়া হয় নেত্রমেলন। রাম মন্দিরের 51 ইঞ্চির মূর্তিতে ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে 5 বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে। কালো পাথরের তৈরি এই মূর্তিটি তৈরি করেছেন মাইসোরের শিল্পী অরুণ যোগীরাজ। ওজন প্রায় 200 কেজি। শুক্রবার হলো অগ্নি উপাসনা, করা হয় মূর্তির চক্ষুদান। আজকে মূলত দুটো অনুষ্ঠান রয়েছে। একটা হচ্ছে পবিত্র অগ্নি প্রজ্বলন এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে নবগ্রহের প্রতিষ্ঠা এবং যজ্ঞ, অর্থাৎ 22 তারিখ প্রাণ প্রতিষ্ঠার আগে এই কর্মসূচিগুলো রয়েছে। রামলালার জন্য দেশের নানা প্রান্ত থেকে আসছে নানা উপহার। সেই সব উপহারের মধ্যে সবার নজর কেড়েছে এই ঘণ্টা, যার ওজন 2400 কেজি, অর্থাৎ 24 কুইন্টাল। রামচন্দ্রের জন্য ভারতের নানা প্রান্ত থেকে নানা উপহার এসে পৌঁছচ্ছে। আমার সামনে এই মুহূর্তে যেটা রয়েছে, এটা এসেছে দক্ষিণ ভারত থেকে। এটা একটা বড় ঘন্টা, যেটা এই মন্দিরের একেবারে মুখ্য দ্বারে থাকবে। 2400 किलो 24 कुंटल का घंटा आया है, जो एक प्रकार विश्व रिकॉर्ड है। न भारत में किसी मंदिर में है और न विश्व के किसी मंदिर में है। और ये अष्टधातु का बना हुआ है, न कहीं बिल्डिंग है न कहीं जोड़ है। 7 फुट ऊंचा है और 5 फुट की गोलाई में है। और ये राम मंदिर के मुख्य द्वार पर बाहर लगेगा। মন্দির উদ্বোধনের দিন নিবেদনের জন্য এদিন উত্তরপ্রদেশের সংস্থা মধুরিমার তরফ থেকে 56 ভোগ তুলে দেওয়া হয় মন্দিরের প্রধান পুরোহিতের হাতে। তার মধ্যে রয়েছে সোনা ও রূপোর তবক বসানো মিষ্টি থেকে তুলসী ভোগ। 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার দিন রামলালাকে কিন্তু দেওয়া হবে বিভিন্ন ধরনের ভোগ। তার মধ্যে রয়েছে এই 56 ভোগও। আমরা দেখতে পাচ্ছি এখানে 56 রকমের ভোগ রয়েছে এবং যার মধ্যে সোনার তবক দেওয়া মিষ্টি রয়েছে। পরপর আমরা দেখতে পাচ্ছি সোনার তবক দেওয়া মিষ্টি রয়েছে, রূপোর তবক দেওয়া মিষ্টি রয়েছে। देखिए उस दिन अब इसके बढ़ के क्या होगा, 56 प्रकार के भोग। और जिस दिन जो ही प्राण प्रतिष्ठा संपन्न होगी और भोग की आएगा समय, उसी समय इस भोग को उस रामलला को लगाया जाएगा। और 56 प्रकार के भोग हैं जो सामने आपको दिखाई दे रहे हैं। উদ্বোধনের আগে কার্যত দুর্গে পরিণত হয়েছে অযোধ্যা। সোমবারের অনুষ্ঠানের আগেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে। সঞ্চয়ন মিত্র, অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাজনৈতিক বিশ্লেষণে আসবো, কিন্তু তার আগে 4টি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমার সহকর্মীদের কাছে আসবো। প্রথমে অর্ণবের কাছে চলে যাব। অর্ণব, এক হচ্ছে রামলালার মুখ আজকে উন্মোচিত হলো গোটা পৃথিবীর কাছে। যিনি প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস, তোমার সঙ্গে তিনি কথা বলছিলেন। এই যে গর্ভগৃহে যে ধর্মীয় আচার অনুষ্ঠান, তার একটা দীর্ঘ তালিকা দিচ্ছিলেন। একটু যদি দর্শকদের জন্য বলো যে ধর্মীয় কর্মসূচির অংশটা কি কি হচ্ছে, সেখানে কি হবে? দেখো, পরপর সুমনদা 1 সপ্তাহ ধরে তো বিভিন্ন কর্মসূচি চলছে। 22 তারিখ হচ্ছে 12:30 এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তখন একটা 84 সেকেন্ডের সময় পাওয়া যাচ্ছে, যাকে শুভ মুহূর্ত বা উপযুক্ত সময় বলা হচ্ছে। সেই সময় কিন্তু প্রাণ প্রতিষ্ঠার যে কাজ, সেই প্রাণ প্রতিষ্ঠার কাজটা হবে। এবং আমরা যেরকমটা জানি যে বারাণসীর বিখ্যাত পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত, তার নেতৃত্বে পুরো বিষয়টা হচ্ছে। এবং সেই সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা তো হবে এবং সেখানে যেরকমভাবে প্রধানমন্ত্রী এবং অন্যান্যরা উপস্থিত থাকবেন, তার পাশাপাশি এই প্রাণ প্রতিষ্ঠার পরবর্তী সময় কিন্তু একটি আরতি হবে। এবং যেমনটা সত্যেন্দ্র দাস জানিয়েছেন, এই আরতিটি কিন্তু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হচ্ছেন এই আরতিটি করবেন এবং তারপরে পরবর্তী সময় পুরোহিত যিনি রয়েছেন তিনি হচ্ছেন এই আরতিতে অংশগ্রহণ করবেন। এই ধরনের পরপর কিন্তু ধর্মীয় বেশ কিছু আচার অনুষ্ঠান রয়েছে। তবে একটা জিনিস সুমনদা বলে রাখি যে আজকেই কিন্তু
আজকে যেরকমটা আমরা জানতে পাচ্ছি যে আজকে যে পুরনো রামলালার মূর্তি ছিল, সেই রামলালার মূর্তিকে কিন্তু আজকেই স্থানান্তরিত করে মূল মন্দিরে নিয়ে চলে যাওয়া হচ্ছে, এবং যে কারণে আগামীকাল এবং 20, 21 এবং 22 তারিখ তো আমরা জানি প্রাণ প্রতিষ্ঠা, মানুষজন বেশি আসতে পারবেন না, বাইরের মানুষজন। 23 তারিখও হয়তো রেস্ট্রিকশন থাকবে, 24 তারিখ থেকে সাধারণ মানুষজন আসতে পারবেন। এবং সুমনদা, তোমাকে লাস্টে একটা জিনিস দেখি আমরা শেষ করব। আমরা যেহেতু অযোধ্যায় রয়েছি, এই অযোধ্যায় দেখো আজকে আমরা জানি যে এই যে নতুন রামলালার যে মূর্তি, সেই মূর্তি তো প্রতিষ্ঠা হয়েছে, এবং এখানের যে আলোক স্তম্ভগুলো রয়েছে, আমরা যার সামনে রয়েছি সেখানেও কিন্তু আলোক স্তম্ভেও কিন্তু বিচ্ছুরিত হচ্ছেন রামলালা, এবং যার হাতে রয়েছে ধনুক, এবং যিনি ধনুকটা কিন্তু ওপরের দিকে মুখ করে রয়েছেন, অর্থাৎ আলোর বাহারও কিন্তু রয়েছে, এবং সেই আলোর বাহারে সেজে উঠেছে অযোধ্যা। ধন্যবাদ অর্ণব। এই বিচ্ছুরণের মধ্যে বিতর্কও আছে। শঙ্করাচার্যদের সমালোচনা আপনাদের দেখিয়েছি, দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। সেই অংশ নিয়ে আমি সঞ্চয়ন মিত্রের কাছে সেইটার যে সত্যিকারের ছবিটা, তার দিকে আলো ফেলার চেষ্টা করব। সঞ্চয়ন, এক হচ্ছে শঙ্করাচার্যদের মূলত যেটা মূল সমালোচনা, সেটা হচ্ছে অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন হচ্ছে। কারণ কথা হচ্ছে যে এই রাম মন্দিরের ঠিক কী কী কাজ তুমি যে সামনে থেকে দেখছো যে অসম্পূর্ণ রয়েছে, অর্থাৎ কোন কোন অংশের কাজ বাকি আছে, এক, এবং দুই হচ্ছে শেষ হতে মোটামুটি আনুমানিক বিভিন্ন এক্সপার্ট ওখানে যারা নিয়মিত কাজ করছেন তাদের সঙ্গে সকাল থেকে তোমার কথা হয়েছে, কতদিন লাগবে সম্পূর্ণ হয়ে যাওয়ার, মানে স্ট্রাকচারালি আর কোনো কাজ বাকি নেই, এইটা হতে কতদিন লাগবে, ডেডলাইনটা কি? দেখো, যে জায়গায় করসেবা শুরু হওয়ার সময় থেকে মন্দিরের কারুকার্য তৈরি শুরু হয়েছিল, সেই জায়গাটার নাম কর্মশালা, এবং সেই জায়গাতে আমি আজকে গিয়ে উপস্থিত হয়েছিলাম, এবং সেখানে এখনও আমরা যেটা দেখলাম যে প্রচুর পিলার তৈরি হচ্ছে এবং হয়ে রয়েছে, প্রচুর বিম তৈরি হয়েছে এবং তৈরি হয়ে রয়েছে, এবং বহু মানুষ যারা শিল্পীরা তারা কাজ করে চলেছেন। তো এইসব দেখার পর আমাদের প্রশ্ন ছিল, কেননা যে বিতর্কের কথা তুমি বললে, সেই বিতর্ক দীর্ঘদিন ধরে মাথাচাড়া দিচ্ছে ক্রমশ, যে অসম্পূর্ণ মন্দির। তো আমরা জানতে চেয়েছিলাম বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম সহসম্পাদকের কাছে, তিনি আমাদের যেটা বলেন যে গর্ভগৃহের কাজ সম্পূর্ণ হয়েছে, সেজন্য রামলালাকে সেখানে প্রতিষ্ঠা করা হচ্ছে, কিন্তু মন্দিরের কাজ এখনও অনেকটা বাকি রয়েছে। মন্দির এবং তার অন্যান্য আশপাশের যে পরিসর, সেই কাজ সম্পূর্ণ হতে তারা যেটা মনে করছেন যে 2025 হয়ে যাবে। সেক্ষেত্রে তিনি বলছেন যে এখন তো সবে 2024 শুরু হলো, অন্ততপক্ষে আরও 2 বছর সময় লাগবে মন্দিরের কাজ সম্পূর্ণ হতে। মন্দিরের যে ড্রয়িং রয়েছে সেই অনুসারে মন্দির এবং তার আশপাশের চত্বর, এই কাজ সম্পূর্ণ হতে আরও অন্ততপক্ষে 2 বছর সময় লাগবে। সুমনদা, সঞ্চয়ন, যেহেতু তুমি যখন রাজ্যে থাকো একেবারে আবহাওয়ার দিকে তোমার তীক্ষ্ণ নজর থাকে, ঠান্ডা কীরকম? কারণ আমি যেই লাইভ থেকে তোমার ক্যামেরায় শিফট করছি, আমি দেখলাম অর্ণব টুক করে ওর হুডিটা পরে নিল, অর্থাৎ ঠান্ডার কামড় প্রচণ্ড। টেম্পারেচার কত? একদমই, এখন যে টেম্পারেচার এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, গুগল যেটা দেখাচ্ছে টেম্পারেচার, সেটা কিন্তু 12 ডিগ্রি, এবং রাতের দিকে তাপমাত্রা নেমে যাচ্ছে 6 ডিগ্রিতে। ফলত এই, এবং আজকে সারাদিন ধরে রোদ্দুর ওঠেনি, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজকে 18 ডিগ্রি। সব মিলিয়ে সারা দিন ধরে একটা ঠান্ডা হাওয়ার স্রোত বইছে, যেটাকে জেট স্ট্রিম বলা হয় এই আবহাওয়ার পরিভাষায়, সেই হাওয়া বইছে, এবং আগামী কয়েকদিনও তাপমাত্রার খুব একটা উন্নতি হবে তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। পাশাপাশি আরেকটা বলে রাখি, সরকারের তরফ থেকে একটা বিশেষ ধরনের স্তম্ভ করা হয়েছে রাস্তার ধারে ধারে, যেখানে গ্যাসের মাধ্যমে যেখানে আগুন জ্বালানো হচ্ছে, এবং সাধারণ মানুষ যারা আসছেন, যারা কর্মীরা কাজ করছেন রাস্তাঘাটে, তারা মাঝে মাঝে সেই স্তম্ভের পাশে দাঁড়িয়ে কিছুটা তাপ পুইয়ে নিচ্ছেন। ধন্যবাদ সঞ্চয়ন। আমি বিজেন্দ্র সিংহ, আমার আরেক সহকর্মীর কাছে যাব। বিজেন্দ্র, বহুবার এর আগে তুমি করসেবার সময় থেকে বারবার গেছো, আমি বলছি খুব তীব্র একটা বং কানেকশানও আছে। মানে একদিকে যেরকম আমাদের ছোটোবেলায় যখন আদবানিজির সময়, তখন ট্রেনে করে ওই শ্রীরাম লেখা ইঁট নিয়ে করসেবকরা গেছেন, সেখানে আলটিমেটলি রাম মন্দির নির্মাণে সেই ইঁট কাজে লাগলো কিনা, এবং বাংলার কি যোগ তুমি দেখতে পাচ্ছ? বিজেন্দ্র, দেখো শুনুন, বাংলার যোগ তো রয়েছেই। তার আগে আমি একটা প্রিকশন এখানে বলে রাখবো, যখন সব রাজ্যগুলিতে দেখা যাচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য, তারা ছুটি ঘোষণা করছেন 22 তারিখ। আমাদের মনে রাখতে হবে কি, আমাদের পাশের রাজ্য উড়িষ্যাও কিন্তু ছুটি ঘোষণা করেছে। এটাও মনে রাখতে হবে কি, উড়িষ্যাতেও লোকসভার সঙ্গেই বিধানসভা ইলেকশনও রয়েছে।
এবং সেখানে ছুটি ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরাও দাবি করছেন কি পশ্চিমবঙ্গ সরকারও 22 তারিখ অন্তত হাফ বেলা ছুটি ঘোষণা করুক, যেটা যোগী সরকার ইউপিতে বলছে কি এটা হলো জাতীয় উৎসব, সেক্ষেত্রে ছুটি দেওয়া উচিত। দ্বিতীয় কথা হলো বম কানেকশনের। আমি এর আগে 10-12 বছর আগে একবার এসেছিলাম, তখন আমি কার্যশালা যেখানে সঞ্চয়ন গেছিল আমিও গেছিলাম সেখানে, এবং সেখানে দেখেছিলাম অনেক ইট এসছে বিভিন্ন রাজ্য থেকে, সেখানে বাংলাতে লেখা ছিল শ্রীরাম, এরম ইটও দেখেছিলাম। আজকে আবার সেই সংগ্রহালয়ে আমি গেছিলাম, সেখানে দেখলাম সেই ইটটা নেই। তারা জানালেন কি এই ইটগুলো ইতিমধ্যেই রামের মন্দির যেখানে তৈরি হচ্ছে সেখানে ভিতের জন্য সেটা ইউজ করে দেওয়া হয়েছে, সেই ইটগুলো আজকে সেখানে আমি পেলাম না। তার সঙ্গে দ্বিতীয় কানেকশন যদি পশ্চিমবঙ্গে বলো সুমনদা, সেটা হলো কোঠারি বন্ধু, দুই ভাই শরৎ এবং রাম কোঠারি কলকাতা থেকে এসেছিলেন কার সেবা করতে 1990 সালে, এবং এখানে তাদের মৃত্যু হয়ে তারা আর ফিরে কলকাতায় যাননি। তাদের জন্যে কিন্তু তাদের পরিবার সদস্যরা এখানে একটা ক্যাম্প বানিয়েছেন রাম কি প্যাডির পাশে। তারা সকাল থেকেই সাধারণ মানুষকে চা, বিস্কুট, স্যুপ, নাস্তা এসব খাওয়াচ্ছেন, এবং 14 তারিখ থেকে তারা এসেছেন, 25 তারিখ অবধি তাদের এই উদ্দেশ্য রয়েছে, তারা এসব করে যাবেন। এবং বিশুদ্ধি পরিষদ থেকে শরৎ এবং রাম কোঠারির বোন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে 22 তারিখের প্রাণ প্রতিষ্ঠায় থাকার জন্য। তিনি ইতিমধ্যে অযোধ্যা চলে এসেছেন, তিনি তার মেয়েকে নিয়ে 22 তারিখ উপস্থিত থাকবেন। অর্থাৎ একটা পশ্চিমবঙ্গের কানেকশন রয়েছে, এবং আমরা দেখছি প্রায় 50 থেকে বেশি জন এখানে এসছেন যারা শরৎ এবং রাম কোঠারির যে ট্রাস্ট রয়েছে সেটার জন্য কাজ করছেন। তাদেরকে আমি দেখলাম টোটো করে তারা স্যুপ, চা, বিস্কুট নিয়ে বিভিন্ন জায়গায় বিলি করছেন, এবং তারা বলছিলেন আজকে যখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কি আপনারা এটা কেন করছেন, তারা এটাই বলছিলেন কি যে এই আহুতিটা শরৎ এবং রাম কোঠারি দিয়ে গেছিলেন রাম মন্দিরের জন্য, সেই রাম মন্দির এখন তৈরি হচ্ছে, তাই এই খুশিতে তারা এই কাজটা অযোধ্যাতে এসে করছেন। ধন্যবাদ বিজেন্দ্র। আপনাদের জানিয়ে রাখি বিজেন্দ্রর তালিকার সঙ্গে আমি শুধু যোগ করব যে হাওড়ার জগন্নাথ ঘাট, সেখান থেকে বিপুল পরিমাণ ফুল, সেই ফুল পৌঁছে যাচ্ছে অযোধ্যায়। সুতরাং বং কানেকশনের তালিকা বেশ দীর্ঘ। কিন্তু এই আমি বলছি আধ্যাত্মিক অপার্থিব বিষয়ের পাশাপাশি আমি এইবার একটু পার্থিব বিষয়ে আসি। পার্থিব বিষয় অর্থাৎ জমির দাম, সেটা আমি জানি না কি উদাহরণ দেব, ধূমকেতুর মতো উত্থান বলবো না রকেট গতিতে উত্থান বলবো। অমিতাভ বচ্চন আমরা প্রত্যেকে দেখেছি 14 কোটি টাকা দিয়ে অযোধ্যায় জমি কিনেছেন। গোটা দেশের যারা জমিতে বা জায়গায় ইনভেস্ট করেন তাদের নজর হচ্ছে অযোধ্যায়। রাম মন্দিরকে কেন্দ্র করে আমি এখানেই উজ্জ্বল মুখোপাধ্যায় আমার আরেক সহকর্মীর কাছে আসবো। উজ্জ্বলদা, রাম মন্দিরকে কেন্দ্র করে একটা বিপুল আন্তর্জাতিক পর্যটন শিল্প গড়ে ওঠা এবং সরাসরি তার অর্থনীতিতে প্রভাব, তার একটা ইন্ডিকেশন, ইন্ডেক্স নিঃসন্দেহে জমির দাম, মানবে? একেবারে তাই। এবং দেখো সুমন, আমরা এই যে 2-4 দিন ধরে এখানে যে রয়েছি, তাতে কিভাবে দ্রুততার সঙ্গে অযোধ্যা বদলে যাচ্ছে না দেখলে বিশ্বাস করা যায় না। সকালবেলা যা দেখা যাচ্ছে, বিকেলবেলা আরও রাস্তার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি সরাসরি তোমাকে বলি যে এখানকার একজন বিশিষ্ট ডাক্তার হরিশচন্দ্র গুপ্ত, তিনি এখান থেকে পড়াশোনা করেছেন এবং তারপর মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন জায়গায় পড়ে শেষ পর্যন্ত পিজি হাসপাতালে দীর্ঘদিন ছিলেন, এই মুহূর্তে উত্তরবঙ্গে আছেন। তিনি তার নিজের এলাকায় একটা হাসপাতাল তৈরি করতে চান, নিউরো হাসপাতাল। তার জন্য তিনি এখানে জমির খোঁজ খবর করতে এসেছেন, এখানকার ভূমিপুত্র। আজকে যখন তিনি একজন জমির মালিকের সঙ্গে কথা বলছিলেন, আমরাও তার পাশে দাঁড়িয়ে শুনছিলাম কিরকম সব হিসেব আসছে। এখানে প্রথমত বলে রাখি যে এখানকার জমি কিন্তু মাপজোপ হয় স্কোয়ার ফিটে, এবং এখানে পার স্কোয়ার ফিট জমির দাম এই মুহূর্তে রয়েছে 12,000 টাকা। অর্থাৎ তার জমির জন্য লাগবে 60,000 স্কোয়ার ফিট জমি এই হাসপাতাল তৈরি করতে গেলে। কাঠার হিসাবে ধরলে সেটা হচ্ছে 84 কাঠা, দাম পড়ছে 72 কোটি টাকা। অর্থাৎ এখানে 84 কাঠা জমির দাম পড়বে 72 কোটি টাকা, এবং যদি কাঠার হিসেবে ধরতে হয় তাহলে প্রায় 90 লাখ টাকা। আমি খোঁজ নিচ্ছিলাম যে কলকাতায় এই জমির দামটা কত হতে পারে। এখানে যা প্রাথমিকভাবে যা হিসেব, তাতে 70 থেকে 80 লাখ টাকা যে প্রাইম এলাকায় সেই জমিটা খোঁজ করছেন হাসপাতাল তৈরি করার জন্য। অর্থাৎ কলকাতার থেকেও কিন্তু এই মুহূর্তে অযোধ্যার এরকম একটা জায়গায় জমির দাম হু হু করে বাড়ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এর আগে জমির দাম কত ছিল। ঠিক 1 বছর আগে এখানে এই জমি পাওয়া যেত পার স্কোয়ার ফিট 4,000 টাকা।
4,000 টাকা থেকে সেটা 3 গুণ বেড়ে হয়েছে 12,000 টাকা। এবং এখনো জমির মালিকরা জমি দিতে প্রস্তুত না, কারণ তারা মনে করছেন যে এখানে পুরো কাজকর্ম হয়ে গেলে জমির দাম আরো কয়েক গুণ বাড়বে। ফলে এই মুহূর্তে গোটা অযোধ্যা থেকে শুরু করে তার যে আশপাশের অঞ্চল, আমি খোঁজ দিতে গেছিলাম, এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলে জমির দাম সেখানে 1,20,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম 1,20,00,000 টাকা পর্যন্ত জমির দাম সেখানে উঠছে। এই হচ্ছে অবস্থা এই মুহূর্তে জমির। তার সঙ্গে আরেকটা তথ্য তোমাকে দেব, যে এখানে সরকার কিন্তু রাস্তা তৈরি করার জন্য, ধর্মপথ তৈরি করার জন্য প্রচুর পরিমাণে জমি নিয়েছেন, এবং এই মন্দিরের আশপাশে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোর কোথার থেকে 12 ফিট, কোথার থেকে 14 ফিট পর্যন্ত জমি তারা অধিগ্রহণ করেছে। দোকানগুলো ভাঙা পড়েছে, কারোর অর্ধেক কাটা গেছে, কারোর বাড়ির অর্ধেক কাটা গেছে। আমি বেশ কয়েকজন দোকানদারের সঙ্গে কথা বলেছি, তাদের দাবি হচ্ছে যে তারা 12 ফুট 14 ফুট পর্যন্ত জমি দোকান তারা দিয়ে ছাড়তে হয়েছে ধর্মপথের জন্য। তারা কিন্তু পেয়েছেন 3 লাখ, কেউ পেয়েছেন 3,50,000। অর্থাৎ সেখানে ফুটপতি যে দাম আসছে আর যে জমি বিক্রি হচ্ছে তার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এখানকার যাদের দোকান রয়েছে তারা কিন্তু কার্যত জলের দরে, এটা কোনো হিসেবই নেই এই মুহূর্তে, যে মাত্র কেউ পেয়েছেন 50,000 টাকা 12 ফিট জমি ছাড়ার পর, কেউ পেয়েছেন 1,20,000 টাকা। আমি একটা বাড়িতে গেছিলাম, 4 তলা বাড়ি, তার সামনের অংশটা পুরোটা ছাড়তে হয়েছে, প্রায় 11 ফিট রাস্তা তাদেরকে ছাড়তে হয়েছে রাস্তার জন্য, তারা পেয়েছেন 4 লাখ টাকা। অর্থাৎ তাদের মধ্যে ক্ষোভ রয়েছে যে যেখানে জমির দাম হু হু করে বাড়ছে সেখানে তাদের নিজেদের দোকান ছাড়ার জন্য, তাদের নিজেদের বাড়ি কেটে অর্ধেক করার জন্য তারা যে দাম পেয়েছেন সেটা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ক্ষতিপূরণ তারা পাননি। একেবারেই তাই। একদম, অনেক ধন্যবাদ উজ্জ্বলদা। দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আমি রিপোর্টেও দেখাবো। একটা হচ্ছে ধর্মপথ তৈরির জন্য যে দোকান ইত্যাদি ভাঙা হয়েছে, জমি নিয়ে সেখানেও একটা অসন্তোষ, তার ইঙ্গিত নিঃসন্দেহে একেবারে স্পষ্ট। যাদের জমি নেওয়া হয়েছে তারা বলেছেন প্রতিবেদনে দেখাবো, কিন্তু জমির দামের আমি কি বলবো জানি না, অপার্থিব উত্থান বলা যায়। মানে পার স্কোয়ার ফিট 4,000 থেকে কয়েক সপ্তাহের মধ্যে 12,000 টাকায় উত্থান। আমি এই জমির পাটে অর্থাৎ ওই পার্থিব বিষয়টা আরেকটু পরে আসবো। তার আগে আমার সহকর্মীরা যেটা উল্লেখ করলেন যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত একাধিক রাজ্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। সুকান্ত মজুমদার সেই পশ্চিমবঙ্গেও সেই রকম অর্ধদিবস ছুটির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। আর তার সঙ্গে সেই দিন অর্থাৎ 22 তারিখ অর্থাৎ আগামী সোমবার যদি কোনো রকমের অশান্তির ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন, হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ডক্টর শান্তনু সেন বলেছেন যে মিথ্যে তথ্য দিয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। পরের প্রতিবেদন, সরাসরি রাজনীতিতে এলাম। 22শে জানুয়ারি হিন্দু ক্যালেন্ডার মতে পৌষ মাসের শুক্লাপক্ষের দ্বাদশী। পুরাণ মতে কথিত এই দিনই ভগবান বিষ্ণু সমুদ্র মন্থনের জন্য কূর্ম বা কচ্ছপের রূপ ধারণ করেন। হিন্দু ধর্ম মতে কূর্ম হল বিষ্ণুর দ্বিতীয় অবতার। পৌরাণিক সেই দিনেই রামলালার অভিষেক। এই উপলক্ষে 22শে জানুয়ারি অর্থাৎ সোমবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশের যোগী সরকার গোটা দিন ছুটি ঘোষণা করেছে। পূর্ণ দিবস ছুটি দিচ্ছে মহারাষ্ট্রের বিজেপির জোট সরকার। এছাড়া হাফটে ছুটি ঘোষণা করেছে বিজেপি শাসিত রাজস্থান, অসম, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গোয়া, ত্রিপুরা এবং কেন্দ্র শাসিত অঞ্চল চণ্ডীগড়। অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে বিজেপির বন্ধু দল বলে পরিচিত বিজু জনতা দল বা বিজেডি শাসিত ওড়িশাও। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গেও ওদিন ছুটি ঘোষণার দাবি তুলল বিজেপি। 22শে জানুয়ারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন সুকান্ত মজুমদার। উনি তো বলেন ধর্ম যার যার উৎসব সবার, তো সেই হিন্দুদের এই পবিত্র দিনে সকল ধর্মের মানুষদেরকে আনন্দ উৎসব করার জন্য উনি যেন কম করে ছুটির ব্যবস্থা করেন, হাফবেলা হলেও চলবে। 22শে জানুয়ারি একটা অসম্পূর্ণ মন্দির পুরোহিতদের বাদ দিয়ে, সেবায়েতদের বাদ দিয়ে একজন রাজনৈতিক ব্যক্তি সেটা উদ্বোধন করতে চলেছেন, প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন। শঙ্করাচার্য যারা হিন্দু ধর্মের গুরু অভিভাবক তারা বিরোধিতা করছেন, সমালোচনা করছেন। তো সুকান্ত মজুমদার কত বড় হিন্দু? শঙ্করাচার্যদের থেকে বড় হিন্দু? রাজ্যে যদি 22 তারিখে কোথাও একটা সম্প্রীতি হানি বা হিন্দুদের উপর, রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে,
একটাও যদি ঘটে, রামনবমীর ডালখোলা রিসড়া শ্রীরামপুরের মতো কোথাও যদি রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে, তার পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির ঘাড়ে নিতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিথ্যা তথ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এখানে কমিউনাল দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। এদিকে বিজেপি যখন রাম নামে বুঁদ, তখন তৃণমূল নেতার হাতিয়ার সীতা। কুণাল ঘোষের ভাবনায় তখন তথ্যচিত্র সীতাকুণ্ড। কেন রামরাজ্যে সীতার কোনো স্থান নেই? কেন সীতাকে বাল্মীকির আশ্রমে চলে যেতে হবে? কেন পাতালে প্রবেশ করতে হয়েছিল মা সীতাকে? তথ্যচিত্রে উঠে এসেছে এমনই একাধিক ইস্যু। রামের জন্মভূমি নিয়ে অযোধ্যায় এত কাজ হচ্ছে, রাম মন্দির হচ্ছে অযোধ্যায়, এবং সেটার একটা রাজনৈতিক বিপণন চলছে। অযোধ্যায় রাজার সিংহাসনে রাম থাকেন, তাহলে রানীর সিংহাসনে কেন জায়গা হলো না মা সীতার? সব মিলিয়ে রাম মন্দির ইস্যুতে ভোটের আগে তপ্ত হচ্ছে রাজনীতির ময়দান। শিবাশিস মৌলিক, সুমন ঘরাই, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমি দেবাশিস চৌধুরীর কাছে যাব। দেবাশিস দা, গোটা ইন্ডিয়া জোটের প্রায় সমস্ত শরিক, রাহুল গান্ধী থেকে সীতারাম ইয়েচুরি, তাদের বক্তব্য হচ্ছে রাম মন্দির নিয়ে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাম মন্দিরকে কেন্দ্র করে 22 তারিখ যেটা হতে চলেছে সেটা হচ্ছে নিখাত বিজেপির রাজনৈতিক শো, সেইখানে তাদের আপত্তি এবং বিরোধীরা প্রায় প্রত্যেকে বয়কট করছে। এটা একদম সহজেই এটা বলা যেতে পারে, এটা হচ্ছে ওদের মানে মনস্তত্ত্ব, যেটাকে বলে আমরা ফ্রয়েডিয়ান একটা ভয়। ওরা নিজেরা যা করে এসে, যে পাপগুলো করে এসছে, তো সেই পাপের সম্মুখীন তারা হচ্ছে। এরাই সবসময় রামকে নিয়ে রাজনীতি করেছে, এরাই একসময় তালা খুলেছে আবার তালা বন্ধ করেছে, এরাই একবার শিলা পূজন করেছে আবার রাম সেতু বিরোধিতা করে রাম সেতুকে ভাঙতে গেছে। তো এরাই কংগ্রেস, সিপিএম, এরা সব করেছে। সিপিএম বারবার কালকে এই অনুষ্ঠানে ঠিক এই সময় দেবাশিস দা আমাদের সহকর্মী দেখিয়েছেন যে ক্যামেরাটা প্যান হচ্ছে, যে কটা হোর্ডিং, প্রত্যেকটা হোর্ডিংয়ে নরেন্দ্র মোদীর একেবারে ছবি দিয়ে হোর্ডিং। না না, ঠিক আছে, রাম মন্দিরের সঙ্গে কেন নরেন্দ্র মোদীর ছবি না দেওয়ার কি আছে? ওখানে না দেওয়ার কি আছে? আমি বলছি সামনে লোকসভা ভোট, তো ওখানে কি সীতারাম ইয়েচুরির ফটো দিতে হবে? যারা রাম বিরোধী, যারা নাস্তিক, যারা রামকে গালাগাল করেছেন, জ্যোতিবাবুর ফটো দিতে হবে ওখানে? না মমতাজ বেগমের ফটো দিতে হবে? শ্রীরামচন্দ্রের হোর্ডিং কোন রাজনীতিবিদের ছবি রইল না। করাচ্ছে যে দুধেল গায়েদে দিয়ে রাম ভক্তদের উপর আক্রমণ করাচ্ছে, যে পশ্চিমবাংলায় রাম ভক্তরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না, এখানে হিন্দুদের নিরাপত্তা নেই, তাদের ফটো দিতে হবে ওখানে। রাম লাল্লার ওখানে মন্দির উদ্বোধন হচ্ছে, রাম লাল্লার ছবি দিতেন শুধু। হ্যাঁ, তো রামলালার তো মন্দিরটাই রামলাল্লার, ওখানে রামলালার ফটো সব জায়গায় দেবে কেন? মন্দিরটাই তো রামলালা, গোটা অযোধ্যা রামলাল্লার। বিষয়টা হচ্ছে যারা রাজনীতি করছে তারাই এখানে রাজনীতি দেখবে। এখানে খুব সহজভাবে, খুব সহজ আকারে এখানে রাম লাল্লা, যেটা ভগবান রাম, শিশু রাম, তার মন্দিরের এখানে প্রাণ প্রতিষ্ঠা হবে, তার উদ্বোধন হবে। এখানে যারা রাজনীতি মনে করছে তারা সেই কিন্তু দূরে থেকেছে, যারা রাজনীতি মনে করছে না, যারা এটাকে ভগবান রামের বা ভারতবর্ষের প্রাণ পুরুষ হিসেবে যারা দেখছে। ইতিমধ্যে আপনারাও জানেন, আপনারা আমাদেরকে বেশি ভালো জানেন, ইন্দোনেশিয়া সবচেয়ে বড় মুসলিম দেশ, সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া থাকে। সেই দেশের প্রাণ পুরুষ হচ্ছে ভগবান রাম, তারা রামায়ণ করে, তাদের জন্য তাদের সাংস্কৃতিক রূপ চিত্র হচ্ছে রাম। তো যেই জন্য থাইল্যান্ড, সামদেশ, আপনিও নিশ্চয়ই দেখেছেন যে বিজেপি সাংসদ তিনি অন ক্যামেরা বলছেন যে রাম নিয়ে রাজনীতি আমরা করেছি, আমরা করছি, ভবিষ্যতেও করব। যদি রাম কিনে রাজনীতি হয়, রাম কিনে যদি রাজনীতি হয়, আমাদের উপরে তকমা লাগানো হয়, তা আমরা বসে থাকবো না? আমরা তার একটা উত্তর দেবো তো। ওরা রাজনীতি করেছে, ওরা বলেছে, ওরা বাবরি মসজিদ, ওরা বাবরি মসজিদ অ্যাকশন কমিটিকে বলেছে, ইরফান হাবিব, রবীন্দ্রনাথ ঠাকুর এরা বলেছে যে ওখানে মন্দির নেই। তখন কে মোহাম্মদ আলফ্রেড সার্ভে অফ ইন্ডিয়ার সে খনন কার্য করে খুঁজে বের করলো যে ওখানে মন্দির আছে। তো আমরা তো সেখানে সত্য স্থাপন করার জন্য যা যা করেন আমরা করবো, সত্য স্থাপন হয়েছে তাই ওখানে মন্দির হচ্ছে। এখন যারা মিথ্যা কথা বলেছে তাদের তো গায়ে জ্বালা হবে। অর্থাৎ হোর্ডিং এ কোনো আপত্তির কিছু নেই। অরূপ চক্রবর্তী,
সুমন, এই আপনার ক্যামেরায় সঞ্চয়ন একটু আগে দেখাচ্ছিল মন্দিরটা, আমি দেখছিলাম যে দুর্গাপুজোর আগে শেষ মুহূর্তের ব্যস্ততা যেরকম থাকে না, দেখবেন বাঁশের কাঠামো হচ্ছে, তার উপর বাটাম হচ্ছে, কাপড় পুড়ছে, হঠাৎ করে দেখলাম রাম মন্দিরের চূড়ায় কাপড় লাগানো হচ্ছে। মানে ওই কদিন আগে আমরা কলকাতার বুকেও দুর্গাপুজোর সময় দেখলাম রাম মন্দির, তারপর সেই মাঠেই দেখলাম ওই চেটে পুটে খাদ্য উৎসব হলো, চর্বচস্য লেজ্জ পেয়ে ওই রাম মন্দির খুলে দেওয়ার মাঠে হচ্ছে। এই সপ্তাহে সোমবার যে পশ্চিম মেদিনীপুরে দেখলাম জুন মালিয়া রাম মন্দির উদ্বোধন করছে। আমি বলিনি একটুখানি, আপনি তো ওনাকে বলতে দিচ্ছেন, আমি একটু বলিনি। মুশকিল হচ্ছে আমরা যারা হিন্দু আমাদের তো বিজ্ঞাপন করতে হচ্ছে যে আমরা হিন্দু, কারণ আমাদের ভগবান রাম আমাদের হৃদয়ে থাকেন। আমরা জানি দেবালয়ের প্রতিটি কোণ হচ্ছে ভগবানের দেহের রূপক, মন্দিরের চূড়া বা শিখর সেটা হচ্ছে দেবতার আত্মা, কলস হচ্ছে দেবতার হৃদয় এবং ধ্বজা হচ্ছে দেবতার কেশাগ্র। সেই পুরো মন্দিরটা, যেটা আমরা বলছি না শঙ্করাচার্য, আমি জানি না দেবাশিস বাবুর থেকে সম্ভবত শঙ্করাচার্য তারা বড় হিন্দু, আমি বলিনি দেবাশিস একটু থামুন, আপনার সাথে বলি, আপনারা রাম চর্চা করছেন, শুনে নিন আপনি। মুশকিলটা হচ্ছে ভূতের মুখে রাম, এটা হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী বা ইয়ে দেখাচ্ছে কেন অর্ধ দিবস ছুটি নয়, এটার উত্তর আমাদের দিতে হয়নি, স্বয়ং কবিগুরু দিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কত বছর আগে দীনদানে লিখে গিয়েছেন, সে মন্দিরে দেব নাই কহে সাধু, নরোত্তম আর রাজার যখন বাক্য বিনিময় করেছে। দেবনারায়ণ সরকারের প্রভাব আজকে প্রবল। সে মন্দিরে দেব নাই কহে সাধু, রাজা কহে রসে দেব নাই, হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কও, রত্ন সিংহাসন পরে দীপিত রত্ন বিগ্রহ শূন্যতা, শূন্য নয় রাজদম্ভে পূর্ণ, সাধু কহে আপনারে স্থপিয়াছো জগতের দেবতারে নয়। ওই যে বললেন না নরেন্দ্র মোদীর ছবি কেন, কারণ উনি তো আপনাকে স্থপিয়েছে, দেবতা রামকে স্থাপন করতে যায়নি। তাই ভোটের আগে রামকে যে পার্টি দুদিকেরই মাইক বন্ধ হলো হলো হলো। আচ্ছা আচ্ছা, অরূপ বলেছে, না না আপনারা শুনলেন, প্লিজ দেবাশিস বাবু প্লিজ। আমার অরূপের বক্তব্য হচ্ছে যে আমাদের রাম মনে থাকে। আমি বলছি তাহলে জুন মালিয়াকে এই সোমবার পশ্চিম মেদিনীপুরে রাম মন্দির কেন করতে হলো? দীঘায় ভোটের মুখে জগন্নাথ ধাম করার পরিকল্পনা কেন নিতে হলো? মনেই তো থাকে, মনে তো আছে, মনে আছে, ওই রাম মন্দির করতে হচ্ছে কেন? ওটা সংস্কার করা হয়েছে মানুষের দাবি মেনে। জগন্নাথ ধাম প্লিজ, দীঘায় জগন্নাথ ধাম। আমি দ্বিতীয় কথাটা আসছি, এই যে এতদিন ধরে আমরা শুনেছি মন্দির বহি বানায়, করসেবকরাও তো গিয়েছিলেন, মন্দির কি ওখানে হচ্ছে? মন্দির তো বাবরি মসজিদের জায়গায় হচ্ছে না, সেখানে 4 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে যে জমি যে জমি নরসিংহ সরকার দিয়ে গিয়েছিল সেই জায়গাতে হচ্ছে। অর্থাৎ ওই মন্দির বহি বনেনি, পুরোটাই ভোট ব্যাংকের গিমিক। সোজা কথা যে নরেন্দ্র মোদী কি গ্যারান্টির সঙ্গে এখন, যেটা 2014 বা 19-এও লাগেনি, তাতেই 300 পার হয়েছিল, পুরুষোত্তম রামেরও ভোটের আগে দরকার হচ্ছে। এই তো মোদ্দা কথা। এই মোদ্দা কথা তৃণমূলের কঙ্করাচার্যরা যেসব বলছেন টলছেন, এত কঙ্করাচার্য, এই তৃণমূলের কঙ্করাচার্যরা যেরকম বলছেন টলছেন শুনে তো ভয় লাগছে। এই যে মনে রাম, প্রাণে রাম, রক্তে রাম, আরে বাবা কোনোদিন শুনেছিলেন নাকি সারাদিন ধরে? একটু আগে অভ্যাসবশত বাবরি মসজিদ বলে ফেললাম, আমি সামলে দিলাম বলে তাই। মসজিদটা কি ছিল না নাকি? না ছিল না, এইখানে এই ক্যাকোফনি আমি চলতে দেবো না। আমার পরের প্রতিবেদন দেখাবো, সেটা হচ্ছে এই বড় রাজনীতির ছবিটা, এবং সেই নিয়ে বয়কট, বিতর্ক, মনে রাম না মন্দিরে রাম। পরের প্রতিবেদন। কোথাও রাম মন্দির নিয়ে কেউ বিরোধিতা করেনি, এই একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভগবান রামকে এখন ভোটের মার্কেটিং এ নামাতে হয়েছে। আর দিনের হিসেব নয়, রাম মন্দিরের উদ্বোধনের কাউন্টডাউন এখন চলছে ঘন্টার হিসেবে। আর তার আগে এই নিয়ে বঙ্গ রাজনীতিতে তুঙ্গে উঠেছে টানাপোড়েন। ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে শঙ্করাচার্যদের বক্তব্য টেনে আনছে সিপিএম। हमारे लाडले प्यारे प्रधानमंत्री जी मूर्ति का स्पर्श करके उन्हें प्रतिष्ठित करेंगे, गर्भगृह में वो लोग रहेंगे और बाहर ताली बजाते हुए हम शंकराचार्य रहेंगे, यह क्या शास्त्रीय मर्यादा है? शास्त्रों के अनुसार जो मंदिर होता है वो भगवान का शरीर होता है और उसका जो शिखर होता है वो उनकी आँख और कलश उनका सिर होता है। तो ऐसे में बिना सिर का, बिना आँख का मंदिर
अगर उसमें प्राण प्रतिष्ठा की जाएगी तो ये शास्त्र की दृष्टि से उचित नहीं है, और इसीलिए हम वहाँ नहीं जा पा रहे हैं, क्योंकि जाएंगे तो लोग कहेंगे कि आपके सामने अशास्त्रीय कार्य कैसे हुए। যেদিন অযোধ্যাতে রামলালা প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি করার মধ্য দিয়ে নতুন অবতারকে তৈরি করার প্রচেষ্টা করা হবে, সেই দিনটা শঙ্করাচার্যরাও পছন্দ করতে পারেননি। যেটা ধর্ম না, ওটা ধর্মের কোনো বন্দোবস্ত না, ধর্মকে রাজনীতির জায়গায় নিয়ে যাওয়া অথবা রাজনীতি দ্বারা ধর্মর ধারে চেপে বসা, তারাও পছন্দ করে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিন কলকাতাতেও একাধিক কর্মসূচি নিয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। এছাড়াও গিরিশ পার্কের 81 বছরের পুরনো রাম মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ ভজনের। 12:30 নাগাদ শুরু হবে বিশেষ আরতি। অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সরাসরি দেখা যাবে। শ্রীরাম সেনার পক্ষ থেকে ওই দিন গণেশ টকিজ থেকে রাম মন্দির পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। বহু রকম চক্রান্ত চলছে যাতে মানুষ রাম মন্দিরের উদ্ঘাটনে সামিল হতে না পারে, আনন্দের প্রকাশ না ঘটাতে পারে। উনি তৃণমূলের মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন, এখন বিজেপির নেতা হয়েছেন, ফলে তৃণমূল কি অসভ্যতা করতে পারে শুভেন্দু অধিকারী সবচেয়ে ভালো জানে। সূত্রের খবর, হিন্দু জাগরণ মঞ্চ ও অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে 6 ফেব্রুয়ারি রাজ্যবাসীর জন্য বিশেষ অযোধ্যা দর্শনের ব্যবস্থা করা হয়েছে। রাম মন্দিরের উদ্বোধনে প্রায় 8000 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি ও তার পরিবার, শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা, শিল্পপতি অজয় পিরামল, শিল্পপতি আনন্দ মহিন্দ্রা, ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন নারায়ণ মূর্তি, জিন্দল স্টিলের কর্ণধার নবীন জিন্দল, এছাড়াও আরও একাধিক শিল্পপতি আমন্ত্রিত অযোধ্যার অনুষ্ঠানে। সিনেমার জগৎ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন, অনুপম খের এবং আরও অনেককে। তারকা ও শিল্পপতিদের কেউ কেউ মন্দিরের উদ্বোধনের দিন নিজেদের প্রাইভেট জেটে অযোধ্যায় হাজির হবেন। কেউ কেউ আগের দিন নবনির্মিত অযোধ্যা এয়ারপোর্টে বিমানে হাজির হবেন। অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। আমি সৌম্যর কাছে যাবো। একটা পুরনো প্রবাদ আছে যে সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙার। আমি বলছি হাওয়া বুঝে এখন কংগ্রেসের দিগ্বিজয় সিং থেকে কমলনাথ সবাইকে বলতে হচ্ছে না, রাজীব গান্ধী আসলে রামলালা মন্দিরের তালা খুলে কর সেবার অনুমতি দিয়েছিলেন, এটা ফ্যাক্ট। কিন্তু আমি বলছি সেটা মনে করাতে হচ্ছে এই সময়। হ্যাঁ, দেখুন, প্রথমে বলি আপনাকে যে পরিষ্কার একটা কথা, যে আপনি আপনার বক্তব্যের মধ্যেই বলেছেন যে আমরা মধ্যিখানে কাউকে চাই না। রাম মন্দির, রাম, ভগবান রাম আর আমার মধ্যিখানে কোনো মিডিলম্যান আমাদের লাগবে না। আমরা ভগবানকে পুজো করি, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, ওই জমির দাম বাড়ছে, আপনার সংবাদ আপনার প্রতিবেদনে দেখলাম হু হু করে বাড়ছে, প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু ভারতবর্ষের টাকার দাম 84 হয়ে গেছে। ওটাও পড়ছে, বাড়ছে না, ওটা বাড়ছে না। 122টা দেশের মধ্যে 117তম স্থান ক্ষুধার ইন্ডেক্সে, সেটা আমরা এড়িয়ে যাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে 23 কোটি মানুষ নতুন করে আবার, কিন্তু 84 ভোটের আগে তো যেটা তুমি মনে করিয়ে দিচ্ছ, আমি বলছি একই কাজ কংগ্রেস করেছিল। 123টা নতুন করে এসব দেখুন। কিছুক্ষণ আগে বলছিলেন আপনি, বিজেপি হঠাৎ করে উঠে গেলে যে প্রতিযোগিতামূলক এখন ধর্মীয় প্রতিযোগিতা চলছে না, কে কত বড় হিন্দু। এখন মুশকিলটা হচ্ছে কি, আপনি বলছেন যে প্রাণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, তার আগেই যখন মন্দির কমপ্লিট হয়নি, শঙ্করাচার্যরা বলছেন। পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে প্যান্ডেল হওয়ার আগে চক্ষুদান হয়ে যাচ্ছে পিতৃপক্ষে। তো এগুলো প্রতিযোগিতা। রাম মন্দির হলে জগন্নাথ মন্দির হবে, এখানে আমার রাজ্যের ছেলেমেয়েরা ভিক্ষে করবে কিনা সেটা জানি না, সব এখন ধাওয়া চাওয়া পড়ে যাবে, রুটি রুজি রোজগার বাসস্থান সব চলে যাবে। এখন কিছুদিন এটা হবে, ভোট আসবে, তারপরে আস্তে আস্তে রাম নিয়ে চলে যাবে। থাকার পর আমিতি থেকে রায়বেরিলি বড় বড় রাস্তাগুলো হয় না, তখন কিচ্ছু অসুবিধা হয় না। শুধুমাত্র এখন রাম মন্দির নিয়ে 60 বছর কংগ্রেস ছিল, অটল বিহারী বাজপেয়ী কি কংগ্রেস? কোটি টাকার অটল বিহারী বাজপেয়ী কি কংগ্রেস? এরা বলতে 60-70 বলে 60 বছর ধরে যে অটল বিহারী বাজপেয়ী গেলে ছিল ভদ্রাবধি, মানে গান্ধী থেকে বদলা টাইটেল জমির কথা যখন সরাসরি হলো, আবার বলছি রকেটের গতিতে বলবো নাকি ধূমকেতুর গতিতে বলবো জানি না, কিন্তু হু হু করে কয়েক সপ্তাহের মধ্যে উজ্জ্বল বলছিল ওর এর আগের ভিজিট এবং এই ভিজিটের মধ্যে স্কোয়ার ফিট প্রতি 4000 থেকে 12000 লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অমিতাভ বচ্চন সেখানে 14 কোটি টাকার জমি কিনে ফেলেছেন। দেখুন, আর মাত্র 2 দিন প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় রামলালার মূর্তি, তার আগে সেজে উঠেছে অযোধ্যা। এখন অযোধ্যায় জমি কেনার হিড়িক, হু হু করে বাড়ছে জমির দাম, কার্যত সোনার দরে বিকোচ্ছে অযোধ্যার জমি। চিকিৎসক হরিশচন্দ্র গুপ্তা, বাড়ি অযোধ্যায়, দীর্ঘদিন এসএসকেএম মেডিকেল কলেজে পড়িয়েছেন, এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কর্মরত।
দীর্ঘদিনের ইচ্ছে ছিল অযোধ্যায় একটি হাসপাতাল তৈরি করার, কিন্তু এখন জমির দাম শুনে কার্যত মাথায় হাত এই চিকিৎসকের। অযোধ্যায় এখন 1 স্কোয়ার ফুট জমির দাম 12,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জমির দাম আগে থেকে অনেক বেশি আছে, 2 টাইমস 3 টাইমস মোটামুটি হয়তো, কিন্তু রিসেন্টলি 4 থেকে 5 বছরের মধ্যেও এটা বাড়ছে। রাস্তা তৈরির জন্য মন্দির লাগোয়া এলাকায় জমি অধিগ্রহণ করেছে সরকার, তৈরি হয়েছে ধর্মপথ। এর জন্য অনেকের দোকান বাড়ি ভাঙা পড়েছে, অনেককে আবার দোকান বা বাড়ি ছোট করতে হয়েছে। কিন্তু অভিযোগ, এখন যেভাবে জমির দাম বাড়ছে সেই অনুপাতে ক্ষতিপূরণ তাদের দেয়া হয়নি। দোকানটা আপনার কত বড় ছিল আগে? আমার আগে ছিল 33 ফিট, এখন আছে আমার দোকান 16 ফিট। এই বাকিটা কি হলো? গভর্নমেন্ট নিয়ে গেছে, রোডে চলে গেছে, রোড চওড়া হয়েছে। কত টাকা পেয়েছেন তার জন্য? অনেক কম, মুআবজা তো বলতে পারবো না, আমি ভিক্ষা বলতে পারি, 3 লাখ। ধর্মপথ লাগোয়া এই বাড়িটির কিছু জমিও অধিগ্রহণ করা হয়েছে। এই বাড়ির বাসিন্দাদের অভিযোগ, তারা কম টাকা পেয়েছেন। कम से कम 15 फुट गया है, 15 फुट या 20 फुट के लमसम। तो अब भाव ज्यादा है तो उससे क्या हुआ, जब जो चीज सरकार ले लिए, जो सरकार रेट लगाएगी वही ना हम लोग लेंगे। অযোধ্যায় এখন যার জমি আছে তিনি ধনকুবের। মন্দির শুরু হওয়ার পর জমির দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে, আরো বাড়ছে। এরই মধ্যে অযোধ্যা রাম মন্দিরের অদূরেই জমি কিনেছেন অমিতাভ বচ্চন। রাম মন্দির থেকে অমিতাভের জমির দূরত্ব মাত্র 15 মিনিট, বিমানবন্দর থেকেও মাত্র আধ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চনের কেনা জমির আয়তন 10,000 স্কোয়ার ফিট, দাম আনুমানিক 14.5 কোটি টাকা। নরেন্দ্র মোদীর হাতে রাম মন্দিরের উদ্বোধনের দিন অমিতাভ বচ্চনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, অযোধ্যা। বিশ্বনাথ, আমার প্রশ্ন বিরোধীদের সফট হিন্দুইজম নিয়ে। আজকে কেজরিওয়াল বলছেন যে ওই দিন অর্থাৎ 22 তারিখ তিনি রামায়ণে সুন্দরকাণ্ড পাঠের সিদ্ধান্ত নিয়েছেন এবং সপরিবারে তিনি পরে যাবেন। আমি বলছি ইন্ডিয়া জোটের প্রত্যেকটা শরিকের বক্তব্য যদি দেখেন, হয় সফট হিন্দুইজম, নয় এক একজনের বক্তব্যের সঙ্গে মানে যোজন খানেক ফারাক। এই করে এই যে ধর্মীয় আবেগ, এটাকে রোখা যাবে? দেখুন, প্রথমত আমি বলবো যে বিজেপি অ্যাপ্রোচটা যেটা নিয়েছে সেটা কিন্তু 3 দিক থেকে অ্যাপ্রোচটা নিয়েছে। একটা হলো যে এটা হিন্দু সাংস্কৃতিক এর উত্থান একটা, এবং হিন্দুদের মানে শিবাজির পরে সবচেয়ে বড় জাগরণ এই হিসাবে তারা প্রজেক্ট করছে, এবং এই হিন্দু জাগরণের পেছনে নরেন্দ্র মোদীর নেতৃত্ব রয়েছে। পরিষ্কার করে বলতে মানে হিন্দুর হৃদয় সম্রাট হলো নরেন্দ্র মোদী। ফলে মোদীকে প্রজেক্ট করা হচ্ছে এই ইয়েটার সাথে, আবেগ দিয়ে প্রবাহিত করা হচ্ছে। এবং আপনি জানেন যে যার ইলেকট্রাল পলিটিক্স এর মানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, সেখানে এর বিরোধিতা করা মানে হলো, আজকে উড়িষ্যা সরকার কেন মানে ছুটি ঘোষণা করেছে? উড়িষ্যাতে মাত্র 7-8% সংখ্যালঘু মুসলিম মানুষ আছে, কিন্তু পশ্চিমবাংলা সেটা অপোজ করতে পারে, কেরালা সেটা অপোজ করতে পারে, কারণ মাইনরিটি কমিউনিটি। নবীন বাবু যাচ্ছেন না। হ্যাঁ, নবীন বাবু কিন্তু নিজে যাচ্ছেন, নিজে অসুস্থতার কারণে উনি এমনিই বেরোয় না। মানে আমি বলছি যে এইটাকে বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠের কাছে মানে সামনে কিন্তু দাঁড়াতে হবে। এবং বিজেপি যেভাবে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদেরকে তাড়িত করছে, তাতে ইলেকট্রাল পলিটিক্সে যদি সত্যি মানে আবেগতাড়িত হয়ে হিন্দুরা ভোট দেয়, তাহলে সেটা একটা মানে ভয়ঙ্কর সংখ্যায় গিয়ে পৌঁছতে পারে। ফলে যেখানে হিন্দু ভোটের সংখ্যাগরিষ্ঠতা আছে, সরাসরি বিরোধিতা করার মতন জায়গায় কোনো বিরোধী রাজনৈতিক দল নয়। এবং আপনি রাইটলি বলেছেন যে সব পাখি মাছ খায়, নাম পড়ে শুধু মাছরাঙার। তার কারণটা আপনি দেখুন, কংগ্রেস দল কি করেছিল 89 সালে নির্বাচনের কয়েক মাস আগে, মানে 1-1.5 মাস আগে, তারা কিন্তু কর সেবার মানে অধিকার দিয়ে দিয়েছিল, কর সেবার অনুমতি দিয়েছিল। 1 মাস ওই বিতর্কিত জমি, ওই বিতর্কিত জমিতেই আজকে কমলনাথরা দাবি করছে যে আমরাই তো দরজা খুলে দিয়েছি। একদম। আজকে তৃণমূল কংগ্রেস তার মতন করে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী বলছে, যেহেতু মেদিনীপুরে তুলনামূলক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কম আছে, সেখানে পরিষ্কার করে হিন্দু সেখানে মানে রাম মন্দির উদ্বোধন প্রকাশ্যে করতে পারে। এটা কি করতে পারবে মানে উত্তর নদিয়াতে? এটা মুর্শিদাবাদে করতে পারবে, মালদাতে করতে পারবে। ফলে যেখানে যেমন সেই কারণে পশ্চিমবাংলার ক্ষেত্রে একটু আলাদা, কারণ এখানে যেহেতু মাইনরিটি কমিউনিটি 35% আছে, বা আপনাকে কেরালার ক্ষেত্রে একটু আলাদা। কিন্তু আমি মোদ্দা কথা আমি বলতে চাইছি যে দেখুন, এইটা একটা বিরোধীদের কাছে একটা চ্যালেঞ্জও বটে যে মানে হিন্দুত্বের ভাবনার বাইরে গিয়ে, বা একেবারে পরিষ্কার নরেন্দ্র মোদীরা যে আবেগ তৈরি করেছে তার বাইরে গিয়ে ইস্যু ভিত্তিক, আইডিওলজি ভিত্তিক পলিটিক্সে নিয়ে আসা,
সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। একটা করে আপনার তিনটের মধ্যে একটা চার নম্বর আছে, সেটা হচ্ছে হিন্দু উত্থান, হিন্দু চেতনার যে জাগরণ, এটাকে আমরা রাষ্ট্র জাগরণ, রাষ্ট্র চেতনার উত্থান হিসেবে দেখছি। এই জায়গাতে বিরোধীরা কখনো পারবে না। সেইখানে শঙ্করাচার্যদের উনি একটা শব্দ ব্যবহার করলেন, হিন্দু হৃদয় সম্রাট। আমি বলছি হিন্দু হৃদয় সম্রাট আমরা নরেন্দ্র মোদী। এক সেকেন্ড, সেই জন্যই কি দেবাশিস প্রশ্নটা লক্ষ্য করুন, সেই জন্যই কি শঙ্করাচার্যরা আপত্তি করছে? দেখুন, হিন্দু হৃদয় সম্রাট আমরা, ধর্মের সঙ্গে রাজনৈতিক ছোট ছোট ভগবান রামের ছবির সাইজ ছোট আর মোদিজির ছবির সাইজ তার দেড় গুণ। আরে আপনারা পুজোটা কার হচ্ছে? মন্দিরটা কার? রাম মন্দির না মোদি মন্দির? হিন্দু বিরোধী কথা বলে, দেশ বিরোধী কথা। এই জায়গা আপনারা রাষ্ট্র ভগবান রামের ছবির থেকে দেড় গুণ ছবি নরেন্দ্র মোদি। এর থেকে বড় হিন্দু ধর্মের অপমান ভাই আপনি বলুন না তোমার বলুন, আমি বাবা বলুন। আমি একটা অংশ নেব বিশ্বনাথ বাবুর নরেন্দ্র মোদীর নেতৃত্ব প্রশ্নটা, একটা পয়েন্ট আমি নেব। রবীন্দ্রনাথ চিত্রা কাব্যগ্রন্থে নগর সঙ্গীত কবিতা লিখছেন, আমি নির্মম আমি নৃশংস, সবেতে বসাবো নিজের অংশ, পরমুখ হতে করিয়া ভ্রংশ, তুলিয়া আপন কবলে। মানে আমিরকে সবাই আমার থাকতে হবে। আমার কথাটা শেষ করি, কেন বলছি নরেন্দ্র মোদী। শঙ্করাচার্য বলছে উদ্বোধন যারা করবে তারা পুরোহিত, উনি কেন? উনি উদ্বোধন কেন? নরেন্দ্র মোদী উনি কেন? আচার হবে। উনি কি হিটলার? উনি কি হিটলার? আমার মনে হয় আমি বলছি যে আমি বলছি দেবনারায়ণদার সাথে কিন্তু 100% আমি এই ক্ষেত্রে একমত। এই প্রশ্নটি আমরা বারবার করি যে বাথরুম উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন? আমরা এই প্রশ্নটা করি যে কোনো একটা উদ্বোধনের মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা কেন? আরো তো মন্ত্রী আছে, বিশ্বনাথ দার সঙ্গে আমি একমত। ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষিতে 1990 যখন শিফট হয়েছে, এখানে যারা বসে আছে আমাদের এই অন্য রাজ্যেও যারা আমাদের বিরোধী যারা বসে আছে, কোনো কেউ এসে বলেছিল যে একমাত্র শিবসেনা ছাড়া আমাদের সঙ্গে দাঁড়িয়ে যে মন্দির ওহি বানাएंगे, আজকে সবার মনে রাম প্রাণে রাম রক্তে রাম বলছেন। বিতর্কিত 1992 সালে ধাঁচা বাড়াও তোমাদের শরীর ছিল ওই শিবসেনা, এটা বলো। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আজকে যারা রাম মন্দিরের বিরোধিতা করেছিল, আজকে ঢোক গেলে কেউ রাম পুজো করবে, কেউ আপনারা কৃষ্ণ মন্দিরের জন্য এবং এই উত্তেজনা কিন্তু চলবে, ঘন্টার পর ঘন্টা চলবে। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, কিন্তু তার আগে দেখবো আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নেব। সৈকত বর্মন তিনি লিখছেন, রাম মন্দির নিয়ে গোটা দেশে এখন উন্মাদনা, এর মধ্যে রাজনীতি টানা উচিত নয়। প্রবাল ঘোষ লিখছেন, বিজেপি মন্দিরকে ধরেই ভোটের পালে হাওয়া কাটার চেষ্টা করছে। আনন্দময় চৌধুরী লিখছেন, এদেশে এখনো ধর্মের নামে রাজনীতি হয়, এটাই দুর্ভাগ্যের। মিলন চৌধুরী লিখছেন, রাম মন্দির নিছক কোনো দলের রাজনীতি নয়, গোটা দেশের আবেগের প্রশ্ন। কৌশিক পাল লিখছেন, দেশে সামাজিক অর্থনৈতিক সমস্যা কি কম পড়েছে? হঠাৎ মন্দির নিয়ে এত মাতামাতি কেন? আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে আসব, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপহার এবং প্রতীক নিয়ে রাম মন্দির গড়ে উঠছে, তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। দেখুন,
পুণ্যতোয়া সরজুর পারে তৈরি হয়েছে বিশাল মন্দির। রামলালার দর্শন করতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। অযোধ্যা এখন রামময়। প্রায় 2.5 একর জমির ওপর তৈরি এই মন্দিরে রয়েছে বাংলার ছোঁয়াও। মন্দিরের কাঠামো তৈরিতে যে ইট ব্যবহার করা হয়েছে তাতে রয়েছে এ রাজ্য থেকে পাঠানো ইট। 9এর দশকে রাম মন্দির আন্দোলনের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রীরাম লেখা ইট আনা হয়েছিল করসেবকপুরমে। করসেবকপুরমের কার্যশালা এখন শূন্য। বিভিন্ন ভাষায় শ্রীরামের নাম লেখা ইট গেঁথে তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দির। 1990 সালে করসেবা করতে অযোধ্যায় এসেছিলেন কলকাতার বড়বাজারের 2 ভাই রামকুমার কোঠারি এবং শরৎ কোঠারি। পুলিশের হাত থেকে বাঁচতে তাঁরাও আশ্রয় নিয়েছিলেন এই করসেবকপুরমে, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন 2 কোঠারি ভাই। তাঁদের স্মৃতিতে স্টল দিয়েছে রামশরৎ কোঠারি স্মৃতি সংঘ। বিনামূল্যে বিতরণ করা হচ্ছে চা বিস্কুট। 89 ও 90-এর মধ্যে বাঙালির মধ্যে যত কাজ রাম সেবার হয়েছিল তখন করেছিলাম। নিরন্তর 20 থেকে 25,000 কাপ চায়, 4 থেকে 5,000 কাপ টমাটার স্যুপ, তার ভিতরে জনকপুরি দিয়ে রামজির শ্বশুরাল থেকে 600 খানা ঝুড়ি, বিভিন্ন রকম প্রসাদ আমরা পেয়েছিলাম, যেটা আমরা হাজারো ভক্তর মধ্যে বিতরণ করেছি। বিশ্ব হিন্দু পরিষদের ডাকে রাম মন্দিরের উদ্বোধনে অংশ নিতে অযোধ্যায় পৌঁছে গেছেন 2 করসেবক রামকুমার কোঠারি ও শরৎ কোঠারির বোন পূর্ণিমা কোঠারি। সোমবার মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। ফুলের মালায় সেজে উঠেছে অযোধ্যা নগরী। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি অযোধ্যায় ফুল পৌঁছেছে কলকাতা থেকেও। दिल्ली, कलकत्ता, बम्बई बहुत दूर दूर से फूल आ रहा है। पूरा एरिया तुम्हारा 21 तारीख कम्प्लीट हो जाएगा, 22 को हम चले आएंगे। हाँ जी। अच्छा, कलकत्ता से भी? हाँ जी, कलकत्ता से भी आ रहा है। হাওড়ার মল্লিকঘাট ফুলবাজার, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, নদিয়ার রানাঘাট, উত্তর 24 পরগনার ঠাকুরনগর থেকেও ফুল পৌঁছচ্ছে অযোধ্যায়। লাল গাঁদা, হলুদ গাঁদা আর সাদা স্টার, রজনীগন্ধা স্টিক এসব যাচ্ছে ওখানে। হ্যাঁ, গোলাপও যাচ্ছে। রাম মন্দিরের মধ্যে যত ফুল যাচ্ছে তার মধ্যে বেশি যাচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর থেকে। ওখানে বাগানে চাষির কাছ থেকে মানে লরি কি লরি মাল চলে যাচ্ছে। ওরা সাদা লরি গাঁদা চলেই গেছে, এবং যে সিজন ফ্লাওয়ারটা সাদা স্টারটা ওরাও যাচ্ছে ওখান থেকেও যাচ্ছে। রানাঘাট থেকেও গাঁদা যাচ্ছে লরিতে করে। সব মিলিয়ে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে ভক্তি আর আবেগে ভাসছে অযোধ্যা নগরী। বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শুরুতে কবি কৃত্তিবাসের স্মরণ নিয়েছিলাম, শেষেও তাই নেব। স্বর্গলোক মর্তলোক আইল পাতাল, অযোধ্যায় ত্রিভুবন হইল মিশাল। এখন ত্রিভুবন এক না হলেও গোটা দেশে লক্ষ লক্ষ মানুষ অযোধ্যায় মিলেমিশে একাকার হয়েছেন, সে তো ছবিই বলছে। নানা প্রান্ত থেকে আসছে থরে থরে উপহার। 101 কেজি সুন্দরবনের মধু পাঠিয়েছেন দিলীপ ঘোষ। রাজস্থান থেকে এসেছে ঘি, বৃন্দাবন থেকে লাড্ডু, আরও কত কি। উদ্বোধনের দিন বাজবে উত্তরপ্রদেশের পুলিশ ব্যান্ড, যার নেতৃত্বে বাজবে তিনি আব্দুল কাদির। এমনই সাধারণ অসাধারণ নানা ছবি অযোধ্যায় আমার সহকর্মীদের ক্যামেরায় ধরা পড়েছে, দেখুন। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা। সুর, গান, গল্পগাথায় অন্য মাত্রা পেয়েছে রাম জন্মভূমি। উত্তরপ্রদেশ সরকারের পুলিশ ব্যান্ড হাজির হয়েছে লতা মঙ্গেশকর চকে। সুরের কোনো ভাষা নেই, ধর্ম নেই, সুর সীমাহীন, তার প্রমাণ দিয়েছে এই পুলিশ ব্যান্ড। বারাণসী থেকে আসা 16 জনের এই ব্যান্ডের প্রধান সংখ্যালঘু সম্প্রদায়ের এক পুলিশ কর্মী। हम लोग 36 BNPSC रामनगर वाराणसी संसदीय मोदी जी के संसदीय क्षेत्र से हम लोग आए हैं, बनारस से, और ये रामलला के दर्शन में हम लोग आए हैं। यहाँ पे बहुत तैयारी के साथ हम लोग जो है 15 दिन से अभ्यास कर रहे थे, और यहाँ पे हम लोग आए हैं, और जो भी भक्ति लाइन का गाना होगा हम लोग बजाते रहे। कितने गानों का संग्रह है आपके पास जो बजाएंगे? अभी बजा रहे हैं। एक रामलला आएंगे, राम जी आएंगे, मेरे झोपड़ी से कितने गाने बताएंगे हम। লতা মঙ্গেশকর থেকে হনুমানগড়ি, সব জায়গায় এক ছবি। কি গান বাজছে পুলিশ ব্যান্ডে তা গেয়ে শোনালেন মহারাষ্ট্র থেকে আসা এক রাম ভক্ত। देखा जाएगा जो होगा देखा जाएगा, लगन तुमसे लगा बैठे
जो होगा देखा जाएगा लगन। শুক্রবার অগ্নি উপাসনা, সোমে হবে প্রাণ প্রতিষ্ঠা। অপেক্ষার প্রহর গুনছে দেশবাসী। ইতিমধ্যেই গর্ভগৃহে স্থাপন করা হয়েছে রামলালার বিগ্রহ। হয়েছে নেত্র মেলন। 22শে জানুয়ারি সেই মাহেন্দ্রক্ষণ। ওই দিন মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভারতের নানা প্রান্ত থেকে আসছে রামলালার জন্য উপহার। সুন্দরবন থেকে 101 কেজি মধু পাঠিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজস্থান থেকে এসেছে ঘি, বৃন্দাবন থেকে এসেছে লাড্ডু। এছাড়াও গুজরাটের ভদোদরা থেকে 100 ফুট লম্বা ধূপ, আরো কত কি। সীতার জন্মস্থান নেপালের জনকপুর থেকে অযোধ্যায় পৌঁছেছে অসংখ্য উপহার। শ্রীলঙ্কার অশোক বটিকা থেকেও অযোধ্যার জন্য এসেছে উপহার। এদিন অযোধ্যায় জ্বলল বিশ্বের সবথেকে বড় প্রদীপ। 300 ফুটের এই প্রদীপ জ্বালাতে লাগছে প্রায় 1.5 কুইন্টাল তুলো, 21,000 লিটার তেল। রামের শহরে এখন সবচেয়ে বেশি চাহিদা রামায়ণের, তাও আবার যে সে নয়, রীতিমতো 1.5 লাখই রামায়ণ। ने जो इसने डिस्प्ले लगाया हुआ है, उन्होंने बताया ये इम्पोर्टेड पेपर्स पे बनी हुई है और अलग अलग कंट्री से इसको मंगा करके इसको बनाया गया है। और इसके साथ पूरा ये सेटअप भी है, जैसे इसमें पढ़ने के लिए स्टैंड भी लगा हुआ है। इसमें 2 भाषा में, हिंदी और इंग्लिश दोनों में है, अलग अलग लिखा हुआ है। ये पूरा रामायण का, रामचरितमानस का पूरा प्रसंग है इसमें। এটি তৈরি করেছে মুম্বাইয়ের একটি সংস্থা। বিজেন্দ্র সিংহ, সঞ্চয়ন মিত্র ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, অযোধ্যা।